কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য ইউজ করে থাকি। আচ্ছা, সহজ ভাষায় বললে কম্পিউটার যেহেতু আমাদের মানুষের ভাষা বুঝতে পারে না, ঠিক আছে, তো কম্পিউটার যেহেতু সে আমাদের নর্মাল যে আমরা বাংলা ভাষা বলি, ইংরেজি ভাষা বলি, ঠিক আছে, সেটা কিন্তু সে সাধারণত বুঝতে পারে না। নর্মালি কিন্তু সেই ভাষা কোনোভাবেই বুঝে না। সে যা বুঝে সেটা হচ্ছে কি বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, সেটা হচ্ছে শূন্য এবং এক। তো আমরা বেসিক্যালি আমাদের প্রিভিয়াস হচ্ছে শ্রেণী বলতে গেলে এইচএসসি বা এসএসসি আমরা জেনে আসছি যে কম্পিউটারে বাইনারি সংখ্যা ইউজ করে কি হয়, প্রোগ্রামিং প্রোগ্রামিং বলি, মেশিন গুলো রান হয়, যেটা হচ্ছে বেসিক্যালি শূন্য এবং এক। আচ্ছা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে আমরা বর্তমানে আহ বড় বড় সফটওয়্যার, ঠিক আছে, বড় বড় সফটওয়্যার যেমন ফেসবুক বলেন, গুগল বলেন, ঠিক আছে, অ্যামাজন বলেন, এগুলো সব সব সফটওয়্যারই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তৈরি করা। আচ্ছা, আমরা কি বলতে পারি একটা উদাহরণস্বরূপ যে হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডাস্ট্রিতে, মানে এখন সব থেকে বেশি পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আপনারা হচ্ছে চ্যাটে যদি বলতে পারেন, তাহলে কাইন্ডলি চ্যাটে একটু লিখে দিবেন। আচ্ছা, আমরা সবাই হচ্ছে পাইথন বলছি, অনেকে সি বলছেন, সি প্লাস প্লাস বলছেন, জাভা বলছেন। আচ্ছা, আপনারা যেগুলো বলছেন সবই রাইট। পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস সবই হচ্ছে বর্তমান সময়ের অ্যাপ্লিকেশন গুলোতে সফটওয়্যার বানানোর ক্ষেত্রে সেই সব ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয়। তো সব থেকে পপুলার যদি বলে থাকি কারেন্ট টাইমে, সেটা হচ্ছে পাইথন। অনেকেই এসটিএমএল বলতেছেন, এসটিএমএল কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি, আমি হচ্ছে করে স্বল্প করে হচ্ছে আপনাদেরকে ডিসক্রাইব করে দেব। আচ্ছা, আপনারা সবাই যারা পাইথন বলেছেন, ইউ গাইজ আর রাইট। পাইথন কেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সে হচ্ছে আমরা কি করি, এই পাইথনকে ইউজ করে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাই, অ্যাপ্লিকেশন বানাই, ঠিক আছে, মেশিন লার্নিং এ ইউজ করি, এআই তে ইউজ করি। তো আমরা প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বুঝি যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে আমরা কোড করি। কোড করি বলতে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে আমরা কম্পিউটারকে বোঝাতে পারি যে আমার একটা কাজ কাজ আহ, আছে, যেটা হচ্ছে কি আমি তোমাকে নির্দেশনা দিলাম, সেটা তুমি কাজ করে আমাকে দাও। যেহেতু কম্পিউটার আমাদের নর্মাল বাংলা ভাষা বা ইংরেজি ভাষা বুঝে না, হিউম্যান ল্যাঙ্গুয়েজ সে বুঝে না, ঠিক আছে। তো বেসিক যদি আমরা ধরতে পারি, সেটা হচ্ছে কম্পিউটার সঙ্গে কমিউনিকেশন করার যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস সম্পর্কে। তো আমরা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম, আসলে এটার কাজ কি, এটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, অ্যাপ বানানো, ওয়েবসাইট বানানো, ঠিক আছে, আর এক্সকিউজ মি, এআই, মেশিন লার্নিং এবং এসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, রাইট। আচ্ছা, এর হিস্টোরি সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন, কারণ আজকের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি, সি শার্প, যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা বলি না কেন, এগুলো হচ্ছে একদিনে আসেনি, এটা একটা হিস্টোরি আমরা জানি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্মকে পাঁচটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি, তাই। তো শুরুর দিকে যদি আসি, 1940 এর দশকে, ঠিক আছে, 1940, সেটা হচ্ছে আমরা প্রথম প্রজন্ম হিসেবে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম প্রজন্ম হিসেবে ধরে থাকি। আচ্ছা, কম্পিউটার যেহেতু সেই সময়কার কম্পিউটার গুলো হচ্ছে বিশাল আকৃতির ছিল, এবং হচ্ছে সেই সময়কার এই আজকের যে জাভা, পাইথন, সি, মানে সি শার্প, সি প্লাস প্লাস, এগুলো যখন ছিল না, তারা শুরুর দিকে যেটা করে সেটা হচ্ছে শূন্য এবং এক, যেটা হচ্ছে আমরা জানি বাইনারি কোড নামে, বা এটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে করে থাকি, কারণ এই ল্যাঙ্গুয়েজ গুলোই মেশিন বুঝে। মেশিন এই ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো কোনো কিছুই বুঝে না। আজকে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করি না কেন, মেশিন আজও এই দুইটা জিনিস ছাড়া অন্য কোনো কিছুই সে বুঝতে পারে না। এই শূন্য এবং ওয়ান দিয়েই সবকিছু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যাই কোড লেখে না কেন, যেই নির্দেশনায় দেওয়া হয় না কেন, মেশিন সেটা শূন্য এবং ওয়ানেই সে বুঝে। ওকে। আচ্ছা,
ফোরটিস এর দিকে প্রথমে বাইনারি কোড হিসেবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা আমরা ইউজ করে আসছি, মানে মানুষ সেটা ইউজ করে আসছে। সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ছিল যে সেটা দ্রুত হতো, অনেক ফাস্ট হতো, যেহেতু সেটা ডিরেক্টলি মেশিনের সাথে কথা বলতে পারতেছে, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হার্ডওয়্যারের সাথে সরাসরি কথা বলতে পারতেছে। আর একটা ড্রব্যাক ছিল যে ছোট একটা যোগ বা বিয়োগ, ঠিক আছে, কোনো একটা ভাগ করতে গেলে তখন দেখা যেত যে খুব বড় বড় হচ্ছে কি প্রোগ্রাম লিখতে হতো শুধুমাত্র একটা যোগ, শুধুমাত্র একটা ক্যালকুলেশন করাতে যে। আচ্ছা, তারপর আসি হচ্ছে 1950s। তো 1940s এর কোড গুলা লিখতে হচ্ছে বা এই প্রোগ্রাম গুলো লিখতে তাদের অনেক কষ্ট হতো। 1950s এর দিকে দেখা গেল যে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন হয়, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সেই শূন্য এক আর থাকে না, তখন হচ্ছে মানুষ মানুষ হচ্ছে ছোট ছোট কমান্ড ব্যবহার করতে শুরু করে, যেটাতে হচ্ছে কি তার প্রোগ্রাম গুলো লিখতে আরো সহজতর হয়ে ওঠে, ঠিক আছে? তো কম্পিউটার তখনও কাজ করতো, ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে তা মানুষ যখন প্রোগ্রামটা লিখতেছে, কম্পিউটারকে যখন নির্দেশনা দিচ্ছে, তখন হচ্ছে জিনিসগুলো আরো বেশি সহজতর হয়ে ওঠে। তারপরে 1960s আসলো, তখন আবার দেখা গেল কি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেখা গেল ফরট্রান, কোবাল, ঠিক আছে, বেসিক, তারপরে সি, সি প্লাস প্লাস, এগুলা। তারপর আসি চতুর্থ প্রজন্ম। আজকে আমরা যত নতুন গুলো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি, সেগুলো যেমন ধরেন জাভা, ভিজুয়াল বেসিক, পাইথন, ঠিক আছে, এই সকল ল্যাঙ্গুয়েজ কিন্তু চতুর্থ প্রজন্মের হিসেবেই ধরা হয়। 1990s এর দিকে এগুলো হচ্ছে প্রথম আসতে শুরু করে, মানে জন্ম নিতে শুরু করে। তখন হচ্ছে হায়ার লেভেল সফটওয়্যার গুলো বিল্ড হতে শুরু করে। যেমন ধরতে গেলে আমাদের আগে আমরা দেখতাম উইন্ডোজে অনেক ধরনের প্লেয়ার পাওয়া যেত, সো সেই প্লেয়ার গুলো আবার হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো দিয়ে হচ্ছে বিল্ড করা হতো। আচ্ছা, পঞ্চম প্রজন্মে যদি আসি, 2000 এর দশক থেকে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জন্ম নিয়েছিল, সেগুলোকে কি আমরা হচ্ছে পঞ্চম প্রজন্ম হিসেবে ধরে ধরে মানে ধরে নিয়েছি, যেটা হচ্ছে কি পাইথন, ঠিক আছে, সুইফট আর কোয়ান্টাম প্রোগ্রামিং এর মানে বিষয়গুলো। আচ্ছা, এখন আসে হচ্ছে প্রোগ্রামিং এর মূল উপাদান। আচ্ছা, এখানে বেসিক্যালি বলতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল উপাদান হবে, আহ, এটা হয়তো বা টাইপিং বা মিস্টেক হয়ে গেছে এখানে। তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল উপাদান বলা হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা তাদের কিছু কোর কম্পোনেন্ট থাকে। তো এখানে যে কম্পোনেন্ট গুলো দেয়া হয়েছে, সিনট্যাক্স, ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, ইনপুট আউটপুট, এই সবগুলোই হচ্ছে বেসিক্যালি সকল যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এখন পর্যন্ত যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই সবগুলোতেই হচ্ছে এগুলো, এই কোর কম্পোনেন্ট গুলো বিদ্যমান, ঠিক আছে? তো সিনট্যাক্স কি আসলে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বলতে আমরা কি বুঝি? সিনট্যাক্স হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রামিং ভাষার নিয়ম, যে আমি একটা প্রোগ্রামিং ভাষা মানে শিখতে চাই, ঠিক আছে, শিখতে চাই বা এটা প্রোগ্রামিং ভাষা আমি লিখতে চাই, সেই প্রোগ্রামিং ভাষা আমার লেখার জন্য কিছু নিয়ম থাকে। আমি এভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো না। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই হচ্ছে আলাদা আলাদা সিনট্যাক্স থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কি নিয়মগুলো আলাদা থাকে। যে আমি জাভাতে যদি লিখি একটা কোড বা একটা প্রোগ্রাম, যখন আমি লিখবো জাভাতে একরকম সিনট্যাক্স থাকবে, পাইথনে একরকম সিনট্যাক্স থাকবে, ঠিক আছে? তো ভেরিয়েবলটা আসলে কি? ভেরিয়েবলটা হচ্ছে আমরা কোড করার সময় আহ, আমরা বেসিক্যালি ডাটা নিয়ে কাজ করি। আমরা প্রোগ্রাম যখন করি ডাটা নিয়েই কাজ করি। সেই ডাটাগুলোকে আমরা স্টোর করে রাখার জন্য ভেরিয়েবল ইউজ করে থাকি। ভেরিয়েবলটা বেসিক্যালি আমরা ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে, ডাটা হচ্ছে সেট করার ক্ষেত্রে, ডাটা স্টোর করে রাখার ক্ষেত্রে আমরা ভেরিয়েবল ইউজ করে থাকি। আর সেই ডাটাগুলা, স্টোর করা ডাটাগুলা কি টাইপের, ঠিক আছে, যেমন সেটা টেক্সট হতে পারে, তারপর নিউমেরিক ভ্যালু হতে পারে, ঠিক আছে, সেগুলোকেই বলা হচ্ছে ডাটা টাইপ। বা ফ্লোট হতে পারে। তো এরকমই কিছু ডাটা টাইপ থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, ওকে, মানে কম্পোনেন্ট হিসেবে থাকে। তারপর হচ্ছে অপারেটর, সব ল্যাঙ্গুয়েজেরই অপারেটর রয়েছে, যেমন গুণ, ভাগ, তারপরে কি এডিশন, যোগ করা, বিয়োগ করা, ঠিক আছে, এইসব অপারেটর গুলো সব ল্যাঙ্গুয়েজেই সাধারণত আমরা পেয়ে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই তাদের নিজস্ব নিজস্ব বলতে সবগুলোরই মোটামুটি সিমিলার, বা লেখার ধরন বা সিনট্যাক্স আমি যেটা বললাম ডিফারেন্ট হয়ে থাকে, কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট সবগুলোরই থাকে। ইফ এলস থাকে,
ওখানে এক্সাম্পল হিসেবে ইফ এলস বলা হয়েছে, সুইচ কেস থাকে, ঠিক আছে। এরকম কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে থাকে। তো এরপর আসছে হচ্ছে লুপ। লুপ হচ্ছে বেসিক্যালি একটা, আমার কাছে বড় একটা লিস্ট আমার কাছে দেওয়া হবে, তো আমি ওটা হচ্ছে প্রিন্ট করব। প্রত্যেকটা প্রত্যেকটা রো ধরে ধরে যদি আমি যখন একটা ডাটা আমি আউটপুট হিসেবে প্রিন্ট করতেছি, সেটা হচ্ছে আমার জন্য অনেক বেশি কি, এটা ইনসাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করে থাকি। তো লুপটা হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল হিসেবে বলতে গেলে ফর লুপ, টু ওয়াইল, ওয়াইল, আমরা সবাই এটা সম্পর্কে সব বেসিক নলেজ রেখেছি আগে। আচ্ছা, তারপর আসে ইনপুট আউটপুট। আমরা যখন প্রোগ্রাম লিখি, প্রোগ্রামটা কি ডেটা, ডেটা হচ্ছে কি ইনপুট হয়, এবং কি ফলাফল হিসেবে আবার কি ডাটাগুলো এখানে প্রসেস হয়ে আবার আউটপুট। তো এই কম্পোনেন্ট গুলোর উপর বেস করে হচ্ছে প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কি দেখতে পাই। ওকে। আচ্ছা, এরপর আসি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কিভাবে কাজ করে। তো আমরা জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি, তারপর এটা সম্পর্কে সাধারণ একটা ধারণা রাখতে পারলাম যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে আজকে এত মানে ইভলভ হয়ে আজকে আমরা পাইথন, জাভা, সি শার্প, জাভাস্ক্রিপ্ট এগুলা পেয়েছি, ঠিক আছে। তারপর এটার কিছু কোর কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নিলাম, যেগুলো সিনট্যাক্স, ভেরিয়েবল, ডাটা টাইপ হিসেবে থাকে, ডাটা টাইপ থাকে, অপারেটর থাকে। তারপর আসলে হচ্ছে কিভাবে কাজ করে। তো এখানে যা দেখানো হয়েছে সেটা বেসিক। বেসিক বলতে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে, যখন আমরা কোড লিখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করে আমরা প্রোগ্রাম করি, একটা নির্দেশনা দেই, তখন হচ্ছে সেটা প্রসেস হয় সবার আগে প্রসেস হয়ে একটা কম্পাইলেশন হয়। কম্পাইলেশনটা বেসিক্যালি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে হয়। আপনারা যখন বইয়ে দেখবেন, এটা হচ্ছে বিস্তারিত বইয়ে জানতে পারবেন। তাও আমি এখানে মুখে মানে ভার্বালি আপনাদের সাথে আলোচনা করতে আসছি, যেহেতু আমি একটু এলোবেট করব। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার হচ্ছে এই প্রসেস করা ল্যাঙ্গুয়েজকে সে হচ্ছে মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। মানে আমি একটু আগে বলেছিলাম যে কিন্তু আমাদের সাধারণ যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে পারে না, সে বুঝতে পারে কি শুধু শূন্য এবং মান। আর এই কম্পাইলেশন স্টেজে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা প্রোগ্রামটাকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কি করে, সে ট্রান্সফর্ম করে, মানে পরিবর্তন করে, ঠিক আছে। তারপর হচ্ছে মেশিন জানতে পারে যে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা, সাপোজ আমার হচ্ছে একটা নির্দেশনা আসছে বাটন ক্লিক, মানে একটা কি করব, বাটন ক্লিক করা। তো সরি, কম্পিউটার জানতে পারে কি করে যে আমার বাটনটা ক্লিক করা হয়েছে, সে তো আমরা এখানে প্রোগ্রাম করে রাখি যে এই বাটনে ক্লিক করলে এই প্রোগ্রামটা রান করতে হবে। অ্যালেন ভাইয়া, সরি একটু ইন্টারাপ্ট করছি। ভাইয়া আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গিয়েছে, একটু কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করবেন। হ্যাঁ ডিএল, দেখা যাচ্ছে কি এবার? জি ভাইয়া, জি এখন দেখা যাচ্ছে। রাইট, একজন বলেছেন কোয়ান্টাম প্রোগ্রামিং মিনস রাইটিং প্রোগ্রামস ফর কোয়ান্টাম কম্পিউটার্স ইনস্টেড অফ নলেজ। হ্যাঁ, মোহাম্মদ মফিজুল ইসলাম, আপনি বিষয়টি ধরতে পেরেছেন। এটা হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা কারেক্ট। আমরা যেহেতু কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটিং এর বিষয়টা অনেক বিশাল, তো আমরা আজকে আমাদের সিলেবাসে এটা কভার করতে মনে হয় না পারছি। কিন্তু আমরা জাস্ট বোঝাতে চেয়েছি যে বেসিক প্রোগ্রামিংটা আসলে কিরকম হয়, এবং প্রোগ্রামিংটা আসলে কি, এটার হচ্ছে ইতিহাস, ঠিক আছে। তো আশা করি আপনি এগুলা বুঝতে পারছেন। আচ্ছা, এই 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 হচ্ছে প্রি প্রসেসিং, কম্পাইলেশন, তারপরে আউটপুটের থেকে কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আমি এটা আবার শর্টকাটে বলি, মানে একটু সামারাইজ করে বলি, যাতে আপনাদের ইজিলি বুঝতে, মানে আপনারা ইজিলি বুঝতে পারেন। আমরা যখন প্রোগ্রাম লিখি, আসসালামু একটা আলাইকুম। নির্দেশনা লিখি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আরেকবার একটু বোঝালে ভালো হতো।
আচ্ছা, আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, যে আমরা যখন কম্পিউটারকে বলতে চাই যে আমার একটা কাজ করে দাও, ঠিক আছে, তখন একটা প্রোগ্রাম রান হয় অবশ্যই, সেটাতে একটা কোড লেখা থাকে। আমি একটা বাটন ক্লিক করলাম, ওই বাটনটার কাজ কি সেটা তো কম্পিউটার বুঝতে হবে। তো সেটা বুঝতে হলে কি হয়, একটা প্রোগ্রাম রান হয়, যেটা আমরাই লিখি প্রোগ্রামটা, যে কোড করে বা যে প্রোগ্রামিংটা করে, সেই কোডটা একটা প্রি প্রসেসিং ধাপে যায়, যেটা হচ্ছে ওই কোড গুলাকে সে প্রসেস করে কম্পাইলেশনে পাঠায়। কম্পাইলেশনটা হচ্ছে যেখানে এই যে আমার প্রসেস করা কোডটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে মেশিন লেভেলের। আমি একটু আগে বলেছিলাম যে কম্পিউটার শূন্য এবং এক ছাড়া আর কোনো কিছু সে বুঝে না। এখন আমরা যে আহ, ইয়েতে মিটে কথা বলতেছি, মেশিন যে আমাদেরকে এত কিছু দেখাচ্ছে সবই শূন্য এবং ওয়ান, জিরো এবং ওয়ান দ্বারা এগুলো কাজ হচ্ছে। তো এটা কম্পিউটার কিভাবে জানে যে সে শূন্য দিল ওয়ান দিল, ঠিক আছে? তো আমরা প্রোগ্রাম করে যখন লিখে দেই, এই কম্পাইলেশন স্টেজে এসে কম্পাইলার বলে এক, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এই দুইটা আলাদা আলাদা জিনিস। এদের কাজই হচ্ছে যে আমাদের যে প্রি প্রসেস করা যে কোড গুলা, যে প্রোগ্রাম গুলা, সেটা হচ্ছে মেশিন লেভেলে রূপান্তরিত করা, মানে ট্রান্সফর্ম করে দেওয়া। আমি কি বুঝতে পারছি? জি। তো কম্পিউটার যেহেতু সে বুঝতে পারে না আমাদের নর্মাল ভাষা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং, যে হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা দিয়ে কোড করতেছি, পাইথন দিয়ে কোড করতেছি, এই কোড গুলা কিন্তু বেসিক্যালি মেশিন বুঝে না। মেশিন সেটা বুঝতে হলে কি বুঝতে হবে, যে শূন্য এবং ওয়ান। তো এই শূন্য এবং ওয়ানে রূপান্তরিত করে হচ্ছে এই কম্পাইলেশন স্টেজে, সেটা করে হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার হচ্ছে আলাদা দুইটা জিনিস। তো এটা বাট এদের কাজ একই। তারা হচ্ছে মেশিন লেভেলে, মেশিন হয়ে মেশিন হয় না অ্যাকচুয়ালি, মেশিন লেভেলের ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে দেয় আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি একটু আগে বললাম যে মেশিন লেভেলের ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুইটাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এই দুইটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রকারভেদ বলতে আমি বোঝাচ্ছি যে টু টাইপস অফ, মানে দুইটা টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল। ওকে, Mufizul Islam. Yes, you're correct. There was some typo. আমি তাও হচ্ছে আপনাদের ক্লিয়ার করার জন্য কম্পাইলেশনই বলেছি, কম্পিলেশন হবে না, এটা কম্পাইলেশনই হবে। আচ্ছা, যেমন ধরেন এখানে আমি কি দুইটা হচ্ছে টাইপ দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ভাষার, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমি কোনগুলোকে বুঝি? তা আমরা প্রিভিয়াসলি একটা স্লাইডে দেখেছিলাম যে কিছু, আমরা ইতিহাসের শুরুর দিকে কিছু কোড কি করতো, তারা বাইনারি কোডে ডিরেক্টলি সরাসরি প্রোগ্রাম করতো, অ্যাসেম্বলি কোড দিয়ে করতো, যেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে সরাসরি এই কোড গুলাতে কোড লেখা হলে, প্রোগ্রাম করা হলে সরাসরি মেশিন বুঝতে পারে, এর মধ্যস্থতার কোনো প্রয়োজন হয় না। মধ্যস্থতা বলতে এই যে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয় না, সে তখন এটাকে সরাসরি বুঝতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা সরাসরি বুঝতে পারে। আর আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে পাইথন, জাভা, সি, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, সি শার্প, এইগুলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা কি হয়, যে আমাদের হিউম্যানরা সেটা বুঝতে পারে, প্রোগ্রাম করতে পারে, তাদের জন্য এগুলো বড় বড় লজিক লেখা সুবিধা, মানে সুবিধা হয়ে ওঠে লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে। তো এই এই ল্যাঙ্গুয়েজ গুলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেই কিন্তু বড় বড় প্রজেক্ট, যেমন প্রজেক্ট বলতে সফটওয়্যার বিল্ড হয়, ফেসবুক বলেন, গুগল বলেন, ঠিক আছে, ইউটিউব বলেন, সবগুলোই কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো। কিন্তু মাঝখানে একটা কি কাজ করে, ইন্টারপ্রেটার কাজ করে, যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে সে রূপান্তর করে দেয়। আচ্ছা, এই দুইটা হয়তো বা আমি বুঝাতে পেরেছি আপনাদের, আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি আসলে, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি। আচ্ছা, প্রোগ্রামিং এর চ্যালেঞ্জটা হচ্ছে নিজেকে সবসময় আপডেট রাখা। তো আমরা সবসময় চিন্তা করি যে কোড করলেই হয়ে যাবে, কেউ একজন একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জানলো, তাতেই কিন্তু বিষয়টা না। বিষয়টা হচ্ছে
সবসময় নিজেকে আপডেটেড রাখতে হবে, নিজের হচ্ছে আহ, অনেক হচ্ছে প্রবলেম ফেস করবে, প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে রিয়েল লাইফে আমি প্রবলেম যখন সলভ করবো তখন সেটা কাজে লাগবে। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন হচ্ছে ধৈর্য। যদি কেউ হচ্ছে, আমরা এখানে যারা আছি সবাই তো অবভিয়াসলি কিছু না, মানে বর্তমান টেক ওয়ার্ল্ড, বর্তমান প্রযুক্তির বিশ্ব সম্পর্কে তো একটা ধারণা আমরা জানি যে বর্তমানে এআই কিন্তু ডোমিনেট করতেছে, সব জায়গায় এআই ছাড়া কোনো কিছু নাই। বর্তমান জব ওয়ার্ল্ডেও আমরা যদি চিন্তা করি, টেকনোলজি ছাড়া কোনো ওয়ে নাই। আমরা যদি আহ কোনো একটা অর্গানাইজেশন যখন জয়েন করব, ঠিক আছে, সেখানে একটা বেসিক টেক নলেজ থাকতেই হয়। সেক্ষেত্রে আমরা যারা প্রোগ্রামিং এ যেতে চাই, তাদের ক্ষেত্রে প্রোগ্রামিং যেতে চাই বা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট থাকে বা আছে, তাদের অবশ্যই এটা সম্পর্কে ডেডিকেশন এবং ধৈর্য অবশ্যই প্রয়োজন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে প্রোগ্রামিং এর চ্যালেঞ্জ বলা হয়েছে, ঠিক আছে, বাট এটা বেসিক্যালি হবে প্রোগ্রামিং। হ্যাঁ, আচ্ছা সরি, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করেছিলাম। আচ্ছা, প্রোগ্রামিং এর কিছু বাস্তব ব্যবহার বলতে এখানে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দেখানো হয়েছে, যে হচ্ছে গুগল, ফেসবুক, মাইক্রোসফট আমরা সবাই রেগুলারলি ইউজ করি, ফেসবুক আমরা প্রতিদিন ইউজ করি, গুগল আমাদের সবসময় হচ্ছে প্রয়োজন হয়, অ্যাপ স্টোর থেকে শুরু করে ম্যাপ, এবং হচ্ছে আপনার জিমেইল আমরা প্রতিদিন ইউজ করি, গুগল শিট ইউজ করি। তো এই সব অ্যাপ্লিকেশন গুলো আমরা প্রোগ্রাম করেই তৈরি করি, আমরা জানি যে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি হয়। তো আমরা এখানে বেসিক কিছু দিয়েছি যে গুগল হচ্ছে পাইথন ইউজ করে। তো এখানে এমন না যে গুগল শুধু পাইথন ইউজ করে, সব ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তারা জায়ান্ট কোম্পানি, ঠিক আছে, জায়ান্ট একটা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, সব ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এটা সবার শুধু বোঝার সুবিধার্থে গুগলের এখানে পাইথন, এবং ফেসবুকের এখানে পিএইচপি, মাইক্রোসফটের সি শার্প, যেটা হচ্ছে আমরা উইন্ডোজ ইউজ করি সেটা সি শার্প দিয়েই করা মোস্টলি। অ্যামাজন হচ্ছে জাভা ইউজ করে তাদের ডাটা সেন্টার বা সবকিছুর ক্ষেত্রে, ঠিক আছে, সেই সব কিছুই এখানে বোঝার জন্য শুধু একটা এক্সাম্পল দেওয়া হলো। আচ্ছা, আচ্ছা, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। সেখানে যদি কারো কোয়েশ্চেন থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের চ্যাট থেকে, আপনাদের মেসেজ থেকে পড়ে আহ আপনাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার। তারপরে আমরা আমাদের নেক্সট হচ্ছে স্লাইড, সেটা হচ্ছে ডাটাবেসের টপিকে আবার মুভ করব। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি একটু হচ্ছে মেসেজে কোয়েশ্চেনটা করবেন, আমি হচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন আনসার দেবো। সি শার্পটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যে পাইথন, জাভা, তারপর জাভাস্ক্রিপ্ট এগুলো যে বললাম, এরকমই একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি শার্প হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভাইয়া, সরি স্যার। জি, শুনতে পাচ্ছি। স্যার, সি শার্প দিয়ে স্যার যে যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটের ব্যাকএন্ডের কাজ করা যায় না স্যার সি শার্প দিয়ে? হ্যাঁ, বেসিক্যালি সি শার্প হচ্ছে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি হচ্ছে সি শার্প দিয়ে বেসিক্যালি ওয়েব বেস অ্যাপ্লিকেশনও বানাতে পারেন, এবং হচ্ছে আপনার, আপনি যে উইন্ডোজ ইউজ করেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন বেসড, সো উইন্ডোজের অ্যাপও আপনি বানাতে পারেন, মোবাইল অ্যাপ্লিকেশন আপনি বানাতে পারেন। বিশেষ করে সি শার্প গেম ডেভেলপমেন্টে খুবই ভালো ইউজ হয়, ঠিক আছে। আপনি এআর ভিআর তো জানেন নাকি? এআর ভিআর এ কিন্তু সি শার্প কিন্তু খুব ভালো কাজ করে। বা ক্লাউড সার্ভিস গুলোতে হচ্ছে সাস প্রজেক্ট যেগুলো থাকে, ঠিক আছে, ক্লাউড বেস ইনভেন্টরি, তারপরে এইসব ক্লাউড বেস সফটওয়্যার গুলো থাকে, আপনার যদি আইডিয়া থাকে, হ্যাঁ। তো এইগুলোতেও সি শার্প অনেক হিউজ আকারে ইউজ করা হয়। তো আপনি এটা দিয়ে ব্যাক এন্ডের যে কোনো কিছুই আপনি করতে পারবেন। তো এটা কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন ডট নেট এর কথা যদি শুনে থাকেন, ঠিক আছে, বা আর কি আছে, আমার ডট নেট এর কথাটাই মনে আছে এই মুহূর্তে। তো ডট নেটটা বেসিক্যালি ইউজ করে আপনি হচ্ছে সি শার্প দিয়ে কোড করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন গুলো বানাতে পারেন।
আচ্ছা, আমরা যদি কম্পিউটারের হিস্টোরি সম্পর্কে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে আমরা ভাষাটা শিখি, সেটা তো আমাদের কেউ না কেউ শিখায়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখানো হলো কি করে? আচ্ছা, কম্পিউটার কিন্তু আসছে বেসিক্যালি আপনার মানুষ যখন দেখলো যে তাদের মানে একটা ব্যাংকিং সফটওয়্যার দরকার, ঠিক আছে, তো তাদের ক্যালকুলেশনটা যখন তারা হচ্ছে দেখা গেল যে অনেক বেশি কঠিন হয়ে যেতেছে, একটা সিস্টেম থাকলে সেটা ইজিলি করা যেতেছে, বড় বড় অঙ্কগুলো সে সলভ করে দিচ্ছে, তখন কিন্তু তারা এটা বানানো শুরু করে। তো বেসিক্যালি প্রথমে কম্পিউটার বলতে কিছু ছিল না, তারা হচ্ছে গুণ ভাগ করার জন্য যেগুলা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা বিল্ড করে, বাইনারি ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, প্রোগ্রামিং থেকে এক্সামে হচ্ছে আপনার বেসিক কোয়েশ্চেনও থাকবে, আপনার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনও থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে এগুলো কোয়েশ্চেন পরে করি, আমি আগে হচ্ছে আমার এইটা নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলবেন, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করি, তারপরে আপনাদের কোয়েশ্চেনের আনসার গুলো করতে চাচ্ছি। অ্যাপ গুলো কি ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে? আচ্ছা, আপনি আমি যেহেতু বলেছি বিভিন্ন ধরনের অনেকগুলো, এখানে কি আমি এখানে যদি দেখি পাইথন, পিএইচপি, সি শার্প, জাভা, এটা ছাড়া জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, সি, ঠিক আছে, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, রাস্ট, রুবি। ওই ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে বেসিক্যালি এক একটা অ্যাপ্লিকেশন বিল্ড করার, ঠিক আছে, এক একটা ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি চিন্তা করি যে পাইথন দিয়ে শুধু যে ওয়েব ডেভেলপমেন্ট করা যাবে বা শুধু হচ্ছে এআই করা যাবে, এরকম কিছু না। এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা নির্দিষ্ট জব Sir, থাকে, যে এই। sir, can I ask something? হ্যাঁ, আজ করে। হ্যাঁ, এখানে আমরা দেখা গেছে পাইথন তো একটা কোড ল্যাঙ্গুয়েজ, ঠিক না? পাইথন দিয়ে তো আমরা চাইলে শুধুমাত্র যে গুগলটা স্যার ইয়া করা এরকম না, অন্য কোনো অ্যাপও চাইলে করতে পারবো। আবার পিএইচপি বা সি শার্প বা জাভা এগুলো দিয়ে তো আমরা চাইলে শুধু জাভা দিয়ে যে শুধু অ্যামাজনই কোডিং করা যাবে, ব্যাপারটা তো এরকম না। আমরা চাইলে তো অন্য না, কোনো অ্যাপও কোডিং করতে পারি। এরকম কি কোনো সিস্টেম রাইট। আছে? হ্যাঁ, আমি বলি, আমার বিষয়টা হয়তো বা আমি একটু ক্লিয়ারলি বোঝাতে পারিনি। আচ্ছা, এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমি দেখাচ্ছি সেটা কিন্তু এটা দিয়ে যে গুগলে কোড করতে হবে বা ফেসবুকে বানাতে হবে এরকম কিছু না। আমি এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে তারা এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে। আচ্ছা, আপনি আপনার যখন অ্যাপ্লিকেশন বানাবেন, সেই অ্যাপ্লিকেশনের অনুসারে ঠিক এক একটা নির্দিষ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করতে পারেন। যেমন পাইথন যদি বলেন, পাইথন একটা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে ওয়েব অ্যাপ থেকে শুরু করে মোবাইল অ্যাপ থেকে শুরু করে এআই মেশিন লার্নিং, ঠিক আছে। এআই মেশিন লার্নিং পাইথন ছাড়া চিন্তা করাও বোকামি, ঠিক আছে। পাইথনের লাইব্রেরি থেকে শুরু করে সবকিছু খুবই রিচ, কমিউনিটি খুবই হাই। এরকমই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রো এন্ড কনস থাকে। সেটার উপর ভিত্তি করে যাচাই করা হয় যে আমার এই কাজটার জন্য আমি কি আদৌ পাইথন ইউজ করব, নাকি পিএইচপি ইউজ করা ঠিক হবে, পিএইচপি কি আদৌ ইউজ করা যাবে, নাকি জাভা ইউজ করব, নাকি হ্যাঁ, জাভা হ্যাঁ। আদৌ ইউজ করা যাবে। কোশ্চেন ইজ আমি কিভাবে বুঝবো যে আমি পাইথন ইউজ করলে আমার জন্য এটা বেশি কার্যকরী হবে, নাকি আমি পিএইচপি টা ইউজ করব? মানে এটা বোঝার কি কোনো আসলে সিস্টেমেটিক কোনো ওয়ে আছে কিনা, যেটা দেখলে আমি বুঝতে পারবো যে আচ্ছা, আসলে আমার আপনি জন্য যখন কোন কোডটা টেকনোলজি, ভালো হবে? আচ্ছা, আপনার কোয়েশ্চেন যদি শেষ হতে থাকে আমি বলি। আপনি এখানে জি। বেসিক্যালি আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ যখন জানবেন, এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি হচ্ছে শিখতে পারেন, একটা ল্যাঙ্গুয়েজ যদি ধরতে পারেন, বাকি সব ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট সেমই থাকে। আপনার সিনট্যাক্স আলাদা হবে, অ্যাপ্রোচটা আলাদা হবে, বাট প্রবলেম সলভিং সব জায়গায় সেম। আপনি পাইথনে কোড করলেও প্রবলেম সলভিং আপনার সেম, পিএইচপি তে কোড করলেও প্রবলেম সলভিং আপনার সেম, সি শার্পেও যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভিং সেম। বাট অ্যাপ্রোচটা আলাদা, যে আমি একটা রাস্তা দিয়ে যাব, সেটা আমি রাস্তাটা কিভাবে যেতে চাই, আমি গাড়ি দিয়ে যেতে চাই, কিভাবে যেতে চাই, উড়ে যাব, কোন দিক দিয়ে গেলে আমি ভালো হবে। এখন পানি যদি থাকে সেখানে তো আমি আর ইয়ে গাড়ি দিয়ে যেতে পারবো না, সেখানে আমি বোট নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি বোটটা কোন কোন জায়গা থেকে নেব, কোনটা বোটের জন্য ভালো হবে, ঠিক আছে। এরকম একটু অ্যানালিটিক্যাল জিনিস আসবে। আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে বাকি যেগুলো আছে সেগুলা কোন কোন কাজে, কোনটার জন্য কোন কোন কাজগুলো বেটার হয় বা বেস্ট হয়, ঠিক আছে। যেমন এআই মেশিন লার্নিং এর ক্ষেত্রে পাইথনটা বেস্ট, বাকি পিএইচপি দিয়ে করা যাবে না বা সি শার্প দিয়ে করা যাবে না, ঠিক আছে। আবার হচ্ছে পিএইচপি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, পাইথন দিয়েও করা যায়, সি শার্প দিয়েও করা যায়, জাভা দিয়েও করা যায়। তো এরকম কিছু টার্মস আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের, কোনটা দিয়ে কি করা যায়, কি কাজের জন্য কোন ল্যাঙ্গুয়েজ, ওগুলো আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ যখন আয়ত্ত করতে পারবেন বা এই সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে পারবেন, তখন আপনি
নিজে এটা সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। ওকে, আচ্ছা আমার মনে হয় আপাতত এগুলো নিয়ে আর আমি হচ্ছে আরো কোয়েশ্চেন নাই, কারণ কোয়েশ্চেন মোটামুটি সবগুলো আনসার করেছি। আচ্ছা আপনার যদি বেসিক প্রোগ্রামিং, আচ্ছা একজন ভালো কথা বলেছেন যে ইউ ক্যান শো দ্য স্কুল অ্যাবাউট দ্য বেসিক প্রোগ্রামিং। আচ্ছা আপনারা যাদের যাদের হচ্ছে বেসিক প্রোগ্রামিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট রয়েছে তাদেরকে বলবো যে আমি একটা পেজ শো করি আপনাদেরকে, অফ করে নিচ্ছি। আচ্ছা এটা সম্পর্কে আপনারা কি জানেন? এটার নাম হচ্ছে W3Schools। এই জি স্যার। জি, এটা কিন্তু খুবই একটা হেল্পফুল। আমি নিজেও এখন পর্যন্ত ইউজ করি, কারণ হচ্ছে আমি হয়তোবা বড় বড় প্রবলেম সলভ করি, ওগুলো অন্য জিনিস, বাট অনেক সময় দেখা যায় যে ছোট ছোট জিনিসও মাথায় থাকে না। তো আমরা যারা কোড করি তারা কিন্তু সবকিছু সবসময় মুখস্থ করে না। আমাদের কাজ হচ্ছে আমরা যখন কোড করতে বসি আমরা জানি যে কোথায় কোন জিনিসটা পাওয়া যাবে। আমার প্রবলেম সলভিং স্কিল তো আমার কাছে আছে, সেটা আমি জানবো যে কিভাবে সলভ করতেছে, কিন্তু কোন জায়গায় গেলে কোন জিনিসটা পাবো আমার জানতে হবে। তো এই জায়গাটা হচ্ছে আমার সব ল্যাঙ্গুয়েজ, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজ এখানে থাকে বা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, পাইথন, জাভা, পিএইচপি, আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি মোটামুটি সবই আছে। তো আপনারা যখন এই ওয়েবসাইটে যাবেন, সরি আমি অন্য জায়গায় ক্লিক করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটু আগে কি বলেছিলাম, পাইথন। তো এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেমন ধরেন পাইথনের ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে, এটা পাইথনটা আসলে কি, কিভাবে কাজ করে, নিজেও ট্রাই আউট করতে পারেন এখান থেকে। যে আপনি দেখেন আমি যদি এখানে একটু চেঞ্জ করে লিখি 1 2 3, তারপর এখানে রান করি, তো এটাতে এখানে হচ্ছে রেজাল্টটা দেখাবে যে আমি যে কোডটা যে 1 2 3 দেখাচ্ছে। তো প্রোগ্রামিংটা এভাবেই কাজ করে, আপনি যখন কোড করবেন এই কোডটা হচ্ছে মেশিন তারপর আপনাকে রিপ্লাই দেয়। তো প্রথম অবস্থায় একটু হচ্ছে আপনার ইয়ে হবে, একটু অসুবিধা হবে, বাট আপনি যখন এই প্র্যাকটিস করতে থাকবেন বা আপনি এখানে যা দেখতেছেন সেগুলো যদি দেখতে পারেন, আর এখানে দেখেন একটা কুইজ দেওয়া হয়েছে ছোট, এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এখানে ফুল যে টিউটোরিয়ালটা সবকিছু যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে বেসিক নলেজটা আসা যাবে। আপনারা এটা ফলো করতে পারেন W3 স্কুল, যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে যে প্রোগ্রামিং সম্পর্কে। আপনি যেই ব্যাকগ্রাউন্ডই হন না কেন, প্রোগ্রামিং কিন্তু এমন না যে সায়েন্সের স্টুডেন্টই হইতে হবে বা সিএসসি স্টুডেন্টই হইতে হবে এমন কোনো না। যার হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ভালো সেই হতে পারে। আর বাকিটুকু হচ্ছে আপনার এখানে শেখার জন্য অনেক টুলস আছে, শিখে দেন আপনার প্রবলেম সলভিং এর যে একটা যে স্কিল আছে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, আর অনেকে আমাদের দেশে অনেক ধারণা থাকে যে না আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হতে হবে, এটাই হতে হবে, এরকম কোনো কিছু না। আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আচ্ছা আমি বেশি লেন্থি না করে আমি নেক্সট পেজটাতে চলে যাই, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি আমরা এখন। আচ্ছা আমরা সবাই কি দেখতে পাচ্ছি? আচ্ছা এটার নাম হচ্ছে W3 Schools, আপনারা যারা কোয়েশ্চেন করছেন। ঠিক আছে, W3 স্কুল এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট। এটা একদম হচ্ছে শুরু, নতুন নতুন থেকে শুরু করে এক্সপার্ট সবাই এটা ইউজ করে। ঠিক আছে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা তারপর আমি যাচ্ছি ডেটাবেজে, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। ভাইয়া আপনার স্ক্রিনটা অফ হয়ে আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া। ডিএল এখন কি দেখা যাচ্ছে? জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমরা নেক্সট পেজে যাই, ডেটাবেস। আসলে ডেটাবেসটা কি? ডেটাবেসটা আসলে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করবো একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে, সেই অ্যাপ্লিকেশনে অনেক ডেটা থাকে। এই ডেটাগুলো কোথায় স্টোর হয়? এই ডেটাবেজে স্টোর হয়। তো ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা ফেসবুক স্ক্রল করি, ফেসবুকে অনেক ইমেজ, অনেক ভিডিও, অনেক টেক্সট, অনেকে আমরা কি স্ট্যাটাস দেখি, অনেকে কমেন্ট দেখি, এই ডাটাগুলো তো কোথাও না কোথাও স্টোর থাকে।
তো এই স্টোর যেখানে হয় সেটা হচ্ছে ডেটাবেস। বেসিক্যালি এই ডেটাবেসের মাধ্যমে সবকিছু সেই সব ইনফরমেশন গুলো স্টোর হয়ে থাকে একটা জায়গায়। আচ্ছা, ডেটাবেসটা আমরা কেন ইউজ করি? ডেটাবেস আমি যেটা বললাম একটু আগে, যে আমরা এই ইনফরমেশন গুলো যেখানে স্টোর করি সেখান থেকে আবার স্টোর গুলো এই ইনফরমেশন গুলো আবার ইউজ করি। যেমন আমি একটা ভিডিও সেভ করলাম আজকে ফেসবুকে বা ইউটিউবে, একটা ভিডিও আপলোড দিলাম, অ্যাপ্লিকেশন জানলো কি করে যে আমি এখানে একটা ভিডিও আপলোড দিচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকেই আমি আপলোড দিয়ে মানে ওখানে দেওয়া হয়েছে। তারপর আমি যখন আবার ঢুকি তখন আবার আমার কাছেই সেটা দেখায়। ঠিক আছে, আমি যখন আবার পাবলিক করি সেটা সবাই দেখতে পায়। আমি যখন একটা স্ট্যাটাস শেয়ার করি সেই স্ট্যাটাসটা কোথায় থাকে? আমার ফোনে থাকে না। আমার ফোনে যদি থাকতো তাহলে আমি যখন অ্যাপটা যখন আমি কেটে দিই তখনই চলে যেত না। কিন্তু কি হয়, আমরা যখন অ্যাপটা আবার ইনস্টল দিই, যখন আবার লগ ইন করি তখন আমার সবকিছু আমার আগের চ্যাট হিস্টোরি থেকে শুরু করে সবকিছু চলে থাকে, মানে চলে আসে। তো সেই ডাটাগুলা কোথায় রাখা হয়? সেই ডাটাগুলা রাখা হয় হচ্ছে এই ডাটাবেসে। উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য বললে এটাই যে ডাটা স্টোর করা, ডাটা ঠিকঠাক মতো যার ডাটা যেখানে থাকার সেটা হচ্ছে স্টোর করে ডাটাবেসে রাখা হয়। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে টাইপ, এখানে কিছু টাইপ বলা হয়েছে, এর বাইরেও কিছু টাইপ আমরা জানি বা আছে। তো এখানে বেসিক্যালি বলা হয়েছে যে শ্রেণীবদ্ধ ডাটাবেস, যেটা হচ্ছে গাছের মতো কাঠামোতে ডেটা সংরক্ষিত করে। বেসিক্যালি হচ্ছে আমরা কি জানি যে গাছের যে ডালপালা থাকে এইরকম, এখানে দেখতে পাচ্ছেন, এটা দেখলে হয়তো আপনারা ধারণা করতে পারছেন গাছের ডালপালা যেরকম থাকে শাখা প্রশাখা, এরকম হচ্ছে ডাটাগুলো সাজায় গুছিয়ে রাখানো হয় শ্রেণীবদ্ধ ভাবে। আর আরেকটা হচ্ছে নেটওয়ার্ক ডেটাবেস, যেটা হচ্ছে কমপ্লেক্স ডাটা গুলাকে একসাথে তারা বাইন্ড করে, ঠিক আছে, একটা নেটওয়ার্কের মাধ্যমে তারা হচ্ছে কি, এখানে দেখেন তো একটার সাথে আরেকটা লিঙ্ক করা, তো নেটওয়ার্কের মাধ্যমে সেই ডাটাবেসটা স্টোর করে। তারপর হচ্ছে রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেসটা বেসিক্যালি হচ্ছে আমরা যে ডাটাগুলো ইউজ করি একটা ডাটার সাথে একটা ডাটা রিলেটেড। যেমন ধরো আমরা যখন ফেসবুকে লাইক করি, আমি লাইক করতেছি আমার বন্ধুর প্রোফাইলে, আমার বন্ধু জানে কি করে আমি প্রোফাইলে লাইক দিছি? সেটা তো একটা মানে আমার কম্পিউটার তো জানে না, আমার বন্ধু কেউ চিনে না, আমাকেও চিনে না, তাহলে সে জানে কি করে যে আমি হচ্ছে লাইক দিয়েছি? তার কাছে একটা নোটিফিকেশন চলে গেছে যে আমি তার প্রোফাইলে বা তার পিকচারে লাইক দিয়েছি। তো এগুলা হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেবল না তাহলে? তো এগুলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, সেগুলা মেনটেন করে যে অনেকগুলা টেবিল থাকে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের হচ্ছে কানেক্টেড থাকে, সংযুক্ত থাকে, একটা ডাটা আরেকটা অ্যাক্সেস করা যায়, এবং হচ্ছে একজন একজনের ডাটা কি করে মানে রিলেশন করে ডাটা আমরা কি গ্রেপ করতে পারি। ঠিক আছে, আর আরেক টাইপের ডাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস। সেটা হচ্ছে ডাটা গুলাকে অবজেক্ট আকারে, এটা একটু হচ্ছে আপনাদের স্টাডির বিষয় আছে, অবজেক্ট আসলে কি, অবজেক্ট এগুলো হচ্ছে আপনারা নিজেরা একটু জেনে নেবেন, বইয়েও থাকার কথা, বইয়েও বিস্তারিত থাকবে, বইয়ে আপনারা জেনে নেবেন, আপনারা আর&ডি করলেই এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হচ্ছে অনেকগুলো ডাটাবেস একসাথে, একসাথে বলতে এক এক জায়গায় এক এক ডাটাবেস সেটা ডিস্ট্রিবিউট আকারে রাখা হয়। যেমন অনেকগুলো ডাটাবেস হয়ে গেলে সেটা একটা সংরক্ষণের বিষয় চলে আসে, এটা স্কেলের চলে আসে, অনেক বড় স্কেল হয়ে যায়, তখন সেটা ঠিকঠাক সামলানোর জন্য ডিস্ট্রিবিউট করা হয়। তো এগুলাকে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বলে। ওকে, আচ্ছা, এই ডাটাবেজে একটা জিনিস হচ্ছে, ডাটাবেজের একটা প্রত্যেকটা ডাটাবেজের কি কি থাকে, ডাটাবেজের হচ্ছে তাদের টেবিল গুলোতে কি থাকে, একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। তো এগুলো যখন ডাটাবেস নিয়ে আপনারা বইয়ে পড়বেন তখন হচ্ছে এই প্রাইমারি কি এবং ফরেন কি সম্পর্কে বিস্তারিত সেখানে পাবেন। তাও আমি এখানে আপনাদের একটু বোঝার সুবিধা বলি। প্রাইমারি কিটা হচ্ছে একটা টেবিলের মধ্যে থাকা এমন একটা কি যেটা হচ্ছে এটার কোনো ডুপ্লিকেট থাকবে না। যদি 1 থাকে ওই পুরো টেবিলের ভিতরে, পুরো টেবিলের ডাটার ভিতরে একটাই 1 থাকবে। আমি কি বুঝতে পারছি? আর ওই ওই ডাটাটা কখনো ফাঁকা থাকা যাবে না বা ডুপ্লিকেট থাকা যাবে না। এখানে যে লেখা হয়েছে ডুপ্লিকেট বা ফাঁকা মান থাকে না। তো এই প্রাইমারি কিটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কি একটা টেবিলের, এটাতে কখনো ডুপ্লিকেট হয় না, এটা সবসময় ইউনিক হয়, কখনো এটা ডুপ্লিকেট আসে না। আচ্ছা, তারপরে পাশেই দেখতেছি আমরা একটা ফরেন কি। আমাদের ফরেন কি আসলে কি? ফরেন কিটা হচ্ছে আমরা একটু আগে একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেসে এই প্রাইমারি কি আর ফরেন কির অনেক বড় একটা ভূমিকা থাকে বা আছে।
সেটা হলো যে এই ফরেন কিটা হচ্ছে আমরা উম, বিভিন্ন টেবিলে ইউজ করে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে রিলেশন করে থাকি। রিলেশন বলতে এই যে এখানে আমি বলেছিলাম যে টেবিল ব্যবহার করে ডেটা সংগঠিত করে, মানে হচ্ছে কি অনেক একটা ডেটাবেসে অনেকগুলো টেবিল থাকতে পারে, সেই টেবিলটার ভিতরে রিলেশন ক্রিয়েট করার কাজ হচ্ছে ফরেন কির কাজ। যে আমি একটা, এই যে আমি একটু আগে বললাম যে আমার বন্ধু কিভাবে জানলো আমি তার পোস্টে লাইক করেছি, তো এখানে 2টা বা 3টা টেবিল থাকবে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, হয়তো বা তাদের সিস্টেম অনুসারে ডিফারেন্ট হবে, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমার একটা ইউজার টেবিল থাকবে, সাথে থাকবে হচ্ছে একটা পোস্ট টেবিল, এটার সাথে একটা পিভট টেবিল থাকতে পারে। পিভট টেবিল বলতে আরেকটা টেবিল থাকতে পারে যেখানে ডিফাইন করা থাকবে যে আমার বন্ধু, মানে আমার এই ইউজারটা এই টেবিলটা এই পোস্টে লাইক দিছে, তুমি একটা এখানে রেকর্ড রাখো। তখন সে কি করবে, এই ফরেন কি নিবে, 2টা টেবিলে নিয়ে ওই টেবিলটাতে স্টোর করে দিবে। ঠিক আছে, এটা হয়তো বা আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, আর যখন আপনারা ব্রডলি স্টাডি করবেন বা একটু আর&ডি করবেন, আপনারা নিজেরাই হচ্ছে এই বিষয় নিয়ে জানতে পারবেন। আর এটা সম্পর্কে আপনারা ওই W3 স্কুলেও দেখবেন যে মাইএসকিউএল বলে একটা হচ্ছে অপশন থাকে, ওই মাইএসকিউএলটা দিয়েও আপনারা স্টাডি করতে পারবেন। ঠিক আছে, বা ডাটাবেস সম্পর্কে আপনারা যদি চান, আপনি গুগলে সার্চ করে ডাটাবেস সম্পর্কে ফার্দার হচ্ছে আর&ডি করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ডাটাবেসের বৈশিষ্ট্য আমি অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, আসলে কি কাজ করে, ডাটা সংরক্ষণ, পুনরুদ্ধার। ঠিক আছে, প্রত্যেকটা ডাটা ঠিকঠাক মতো রাখা, গুছিয়ে রাখা, একাধিক ব্যবহারকারী, আমি বললাম আমার বন্ধু আমার ইউজ করতেছে, জানে আমি পোস্টে লাইক করেছি, ঠিক আছে, আমার ফ্রেন্ড যারা আছে সবাইকে আমি দেখতে পাচ্ছি, এরকম হচ্ছে ডাটাগুলো আমি কি করতে পারছি, ইউজ করতে পারতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ব্যবহার ক্ষেত্র বলতে ব্যাংকিং সেক্টরে, যে ব্যাংকে এত টাকা আমরা জানি যে টাকা পাঠানো হচ্ছে, হিসাব রাখা হচ্ছে, তাদের ইউজারদের হিসাব রাখা হচ্ছে, কত টাকা আসলো, কত টাকা সে হচ্ছে সেন্ড করলো, কত টাকা সে ক্যাশ আউট করলো, এই তথ্যগুলো থাকে ডাটাবেসে। শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ছাত্রছাত্রী বা রেজাল্টের ম্যানেজমেন্ট, আমরা যে এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, বা হচ্ছে আমাদের ভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে আমরা দেখি কি আমাদের সিজি থেকে শুরু করে সবকিছু দেখার ইনফরমেশন থাকে, সেগুলো স্টোর করা হয় ডাটাবেস। স্বাস্থ্য সেবা, যে হসপিটালে আমরা যখন যাই তখন দেখি আগে লেখা হতো, কিন্তু এখন আমরা দেখতে পাই যে কি করে তারা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তাদের প্রেসক্রিপশনটা এখান থেকেই প্রিন্ট করে দেয়। ওকে, আচ্ছা, সরকারি খাত, যত ধরনের আমরা গভর্নমেন্ট ওয়েবসাইট দেখি সেখানে সকল তথ্যগুলো হচ্ছে ডাটাবেসের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে ডাটাবেসের ভবিষ্যৎ বলতে এখানে বোঝানো হয়েছে যে ডাটাবেস বেসিক্যালি আমাদের ফিউচারে কি হবে। তো ক্লাউড ডাটাবেস বেসিক্যালি হচ্ছে অনলাইনে ডাটা সংরক্ষণ, আর হচ্ছে বিগ ডাটা, এআই ইন্টিগ্রেশন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার ডাটাবেস অনেক বেশি পরিমাণে ইউজ হয়। এখন এই কারণ আমরা ডাটা ছাড়া এআই বা হচ্ছে বিগ ডাটা এগুলা চিন্তা করতে পারি না। বা ব্লক চেনের হচ্ছে ডাটাবেস, ঠিক আছে, নিরাপদ ও স্বচ্ছ সংরক্ষণ এইসবের ক্ষেত্রে। আচ্ছা, আমরা মনে হয় আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আপনাদের ডাটাবেস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আপনাদের মেসেজে টাইপ করে লিখতে পারেন, আমি হচ্ছে চেষ্টা করবো সবগুলো আনসার দেওয়ার। পুরো বিষয়টা হচ্ছে বেসিক্যালি ডাটাবেসটা কিভাবে কাজ করে, ডাটাবেসটা কি, আমরা কেন ইউজ করি, এবং ডাটাবেসটার ধরনগুলো আমরা এখানে জানলাম। ঠিক আছে, রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে কোথায় ডাটাবেস ইউজ করা হয়, বেসিক্যালি অনলাইন বেসড যত কিছু অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি সব কিছুতে ডাটাবেসের ইউজ হয়। সো আমরা এটা ছাড়া অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং কল্পনা করতে পারি না। আচ্ছা, একজন লিখেছেন ব্লকচেইনটা কি। আচ্ছা, ব্লকচেইনটা আসলে আসলে আমাদের একটা সেগমেন্টই আছে যেটা হচ্ছে ব্লকচেইনের উপরে ভিত্তি করে আচ্ছা আমরা ওই কোর্সটা রেডি করা। তো আপনি হয়তো ওই কোর্সটাতে যদি থাকেন বা আপনার সেগমেন্ট যদি থাকে সেই সেগমেন্টটা অনুসারে আপনি ওখান থেকে ভালো ধারণা নিতে পারবেন। বাট নর্মালি
বেসিক যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে ব্লকচেনটা আসলে কি একটা ডিজিটাল কি বলবো, মানে ক্রিপ্টোগ্রাফিক ডেটা বলা যায়, যেটা হচ্ছে কি এটা সিকিউর থাকে, ঠিক আছে। এটা ক্রিপ্টোগ্রাফির লিঙ্ক, যেটা হচ্ছে চেঞ্জ করা বা হচ্ছে ডিলিট করা বলতে এটা মুছে বা রিমুভ করা, এটা হচ্ছে খুবই টাফ, কারণ এটা হচ্ছে বিল্ড করতে অনেক বেশি লজিক্যাল কি বলে কম্পন থ্রেড ইউজ করতে হয়। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা নিয়ে হচ্ছে কি কেউ ম্যানিপুলেশন করতে চাইলে সেটা করতে পারে না। সেই জন্যই হচ্ছে আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের ধারণা আছে। তো ক্রিপ্টোকারেন্সি বলতে বিটকয়েন, তারপরে কি আছে ইথেরিয়াম আছে, এইগুলো হচ্ছে খুবই সিকিউর, এটা কেউ চুরি করতে পারে না চাইলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি যদি বলি সংক্ষেপে ব্লকচেইন। আপনাদের যদি ফার্দার কোয়েশ্চেন থাকে আপনাদের এই থ্যাংক ইউ স্লাইড, আমি তাহলে জি এই স্লাইড সম্পর্কে যদি বলি, স্লাইডটা আপনারা আপনাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। প্লাস এখানে যে ধারণাগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধু আপনাদের সাথে আলোচনার সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে। এছাড়া ডিটেলস যদি আপনারা জানতে চান, আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের বই দেওয়া আছে বা দেওয়া হবে, আর ক্লাসের রেকর্ডিংটাও আপনাদের ওখানে থেকে যাবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে প্রোগ্রামিং এর ইতিহাস নিয়ে। এখানে আপনি বলছেন প্রোগ্রামিং ইতিহাস প্রথম প্রজন্মটা শুরু হয়েছে 1940, কিন্তু আপনারা যেই বইগুলো দিছেন ওখানে প্রোগ্রামিং এর প্রথম প্রজন্মটা লেখা আছে 1950, আর আপনারা বলছেন দ্বিতীয় প্রজন্ম 1950, কিন্তু ওখানে বলা আছে দ্বিতীয় প্রজন্ম 1960। তো এটা মানে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্মর শুরুর সালটা অ্যাকচুয়ালি কত? আচ্ছা, 40s এর দিকেই ধরা হয়, এক্স্যাক্টলি না, কিন্তু হচ্ছে আমরা কি করি একটা রেঞ্জ ধরে সেটা হচ্ছে বলা হয়। কোথায় ছিল যেন উপরে, এটা হচ্ছে একটা রেঞ্জ ধরে, মানে যেহেতু একে দেখেন আমরা কিন্তু এখানে এই যে হয়তো বইয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে যদি এরকম থাকে এটা কারেকশন করা হবে, বাট হচ্ছে 1940s এর দিকে সেটা শুরু হয়, ঠিক আছে। আর এক্স্যাক্টলি এরকম না যে একদিন 40-এই শুরু হয় এরকম না, বাট এগুলো তো ডেভেলপমেন্ট প্রসেস, এগুলো হচ্ছে আস্তে হচ্ছে বিল্ড হয়। আস্তে বলতে আমি বোঝাচ্ছি যে সময় সাপেক্ষ বিষয়। না ঠিক আছে, কিন্তু বইতে দেওয়া আছে যে প্রথম প্রজন্ম 1950-এর দশকে। তো যেখানে আপনার লেকচারে যেটা 1950 সালের দশকের হচ্ছে দ্বিতীয় প্রজন্ম আর কি। তো আমি হ্যাঁ। এখন কোনটা প্রথম কোনটা দ্বিতীয় বুঝবো আর কি। আচ্ছা, সেক্ষেত্রে বইয়েরটা আমরা হচ্ছে ডিএল এটা একটু নোট করে রাখো কোথায় আছে, বইয়ে যেটা আছে সেটা একটু ফিক্স করে নিয়ে, ঠিক আছে। জি ভাই আমি এটা নোট করে রাখতেছি। আমার মনে হচ্ছে যে স্লাইডে হয়তো হয়তোবা কোনো প্রবলেম থাকতে পারে, আমি বইয়ের সাথে ডাটা ম্যাচ করে যেটা এক্সাক্ট টাইমটা ওইটা আমি আপনাদের কারণ যে 40 আর 50 হয়তো বা এরকম হইতে পারে মোস্ট প্রবাবলি। জি হয়তো আপনারা একটা যারা টাইপো আপনারা কারিকুলাম টিমে যারা আছেন তারা একটু কাইন্ডলি এগুলো দেখবেন, ঠিক আছে। কারণ হচ্ছে এটা কিন্তু ইনফরমেশন মিস হওয়াটা ঠিক না। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে প্রোগ্রামিং এন্ড ডেটাবেস নিয়ে, তাহলে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের যদি আমাদের এই সেগমেন্ট প্রোগ্রামিং এন্ড ডেটাবেস এই রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি ভাইকে জিজ্ঞেস করতে পারেন। যে আপনাদের স্লাইড গুলো হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন, বা হচ্ছে আপনাদের গুগল লিংক শেয়ার করে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে। সাদিয়া আপনি কি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন বা মিম? ভাইয়া আমার মনে হয় আপাতত এই ক্লাসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। যেসব কোয়েশ্চেন গুলো রেজ হচ্ছে সবগুলো সিস্টেম রিলেটেড। তো আপনি চাইলে এখন লিভ নিতে পারেন। আমি তাহলে তাদেরকে তাদের সিস্টেম রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি তাদেরকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ডিএল, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ গাইস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে একটা ক্লিয়ার ডিসকাশন করতে পেরেছি। আপনাদের পেশেন্ট এবং ইয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় আজকে ক্লাসটা এখানে এন্ড করতে চাচ্ছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।